জঙ্গি ইস্যু নিয়ে কথা হচ্ছে, মাঝে আমরা এটি দেখলাম, একটি জাতীয় দৈনিকে খবরও এসেছে যে জঙ্গিবাদের উত্থান এবং একটা সতর্কতার একটি কথা আমরা শুনেছি। জঙ্গি আছে সেরকম আমরা সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে শুনেছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এরকম আসলে পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, র্যাডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পার্টি থাকে, এগুলোতে আমরা ইউজ টু। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, তিনি যে সাংবাদিকের শব্দ উচ্চারণের কথায় উত্তরে বলেছেন আমাদের দেশে বর্তমান কালচারে এখন সেটা আর নেই। জঙ্গি আছে, জঙ্গি নেই, সেই দ্বিধার মধ্যে আপনার কাছে শুনতে চাইছি আসলে। আচ্ছা, আমি বলবো তার আগে যদি বলি, দেখেন মনিরা শারমিন তার জন্য খুবই দুর্ভাগ্য। তার ওই প্রোগ্রামটা আমিও শুনেছি, তিনি বলেছিলেন যে এটা রেকর্ডেড, তো এটা সাক্ষী হিসেবে রেখেছিলেন। যদিও পরবর্তীতে তার পজিশন চেঞ্জ হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে পারফর্ম করুক, এটা কি এনসিপি চায়? আমি দেখেছি যখন তার এই মনোনয়নটা বাতিল হলো, অবৈধ হলো, এনসিপির পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, বরং আরেকজন তাদের দলের দেখলাম যে হঠাৎ করে তার নমিনেশন ওটাও সাবমিট করা হলো। এখন আপনি বলেন যে তাহলে আপনার এক্ষেত্রে মানে যারা মনে করেন এক ধরনের মানে তার প্রতি ভালোবাসা ভালো লাগা নাই, তারা কি আসলে তাকে ওই সুযোগটা দিবে? আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন কি করেছে সেই বিষয়ে আমি বলবো না, বাট এনসিপি আসলে আদৌ চেয়েছে কিনা যে মনিরা শারমিন সেখানে যাক। হয়তো তাকে একটা পক্ষ নমিনেশন দিয়েছে, আর একটা পক্ষ চেয়েছে যে সে না হোক, সুযোগ একটা পেয়েছে, ওই সুযোগে আরেকজনকে সেখানে বসিয়ে দেওয়ার একটা পায়তারা সেখানে হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তিনি আরেকটা কথা বললেন যেটা আজকে ভালো লাগলো, এতদিন বলেন নাই, তার সাথে তো অনেক প্রোগ্রাম করেছি, যে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন ছিল। দেখেন, রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন ছিল মানে কি, যখন ছাত্ররা এক ধরনের আত্মগোপনে শুধু ঘোষণা দিচ্ছে, তখন পলিটিক্যাল পার্টিগুলো জনগণকে সাথে নিয়ে মাঠে নেমে গিয়েছে। মানে এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, ছাত্রদের ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না তো, কিন্তু মাথায় রাখতে হবে মনিরা শারমিন যে সময় বিএনপি মার খেয়েছে, 28 অক্টোবর গুলি করে যখন বিএনপির নেতৃবৃন্দকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, ওই সময় কিন্তু আপনি তখন ব্যাংকের কর্মকর্তা, বিএনপি মাঠে ছিল, এই জন্য ছাত্ররা শেষমেশ এসে এই ঘোষণাটা দেওয়ার সুযোগ পেয়েছে। তার মানে কি, এই লড়াইটা ছিল আপনার 16 বছরের লড়াই, 36 দিন, যার চূড়ান্ত একটি অভিযাত্রা হাসিনার বিরুদ্ধে ফাইট করা। তার মানে কি 16 বছরকে আপনি ভুলে যাবেন যে বিএনপির ডাকে তো মানুষ নামে নাই, বিএনপির চেষ্টাটা চালিয়ে গিয়েছিল সর্বশেষ জনগণ। আপনি ওই ছাত্রটা আগে নামলে কিন্তু আগেই পতন হয়ে যেত, আপনি নামেন নাই, যেটা পতন হয়নি। তার মানে কি একটা অভ্যুত্থানে মির্জা ফখরুল সাহেব বারবার বলতো এদেশের তরুণরা রাজপথে না নামলে অতীতে কোনো সরকারের পতন হয়নি, এখনো হবে না। তো বিএনপি কি বলেছে আমরা ফেলিয়ে দেবো? এটা তো সম্ভব না। একটা গণ অভ্যুত্থান 90 হয়েছে না, কিভাবে হয়েছে? সবাই যখন নেমেছে, ঠিক একইভাবে 24-এ এইভাবেই গণ অভ্যুত্থান হয়েছে। মূল প্রবলেমটা কি জানেন? নেপালে গণ অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশে কেন যেতে পারে নাই। আজকে নাহিদ ইসলাম সংসদে বললেন আমার দুর্নীতির প্রমাণ দেন। 6 মাসে আপনি আপনার কি হয়েছিল আপনার সময়, ওই সরকার হিসাবটা আপনি দিবেন? আপনি জনগণকে আপনি কথা দিয়েছিলেন বিচার সংস্কার করবেন, তারপরে বিদায় নেবেন। বিচার সংস্কার করেছেন? বরং আমরা দেখেছি যে আপনাদের যারা নেতৃবৃন্দ ছিল, দুর্নীতির যে অভিযোগটা এসেছে সেক্ষেত্রে নাহিদ ইসলাম প্রমাণ চেয়েছেন, আপনার কাছে কি মনে কোনো তথ্য প্রমাণ? সব প্রমাণ হাতে থাকে না, কিন্তু কিছু জিনিস বোঝা যায়। যেমন এখন যেমন আমরা কিছু প্রমাণ পাচ্ছি যে স্যাড মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে 1 কোটি টাকা গণভোটের জন্য দেওয়া হয়েছিল। এই টাকাটা কোথায় খরচ হয়েছে? এমনকি আপনার ঐক্যমত কমিশনের একজন সদস্য ছিলেন, সেই আপনার সুজন, তার সংগঠন, সেখানেও 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। এগুলো কোথায় খরচ হয়েছে? গণভোটের নামে যে লুটপাট হয়নি তার নিশ্চয়তা কি? আমার কথা হলো যে আপনি বলছেন যে গণভোটে ইঞ্জিনিয়ারিং হয়নি, ইঞ্জিনিয়ারিং শুধু জাতীয় নির্বাচন হয়েছে। আজকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অবজারভাররা এসেছিল তারা বললো কি? তারা বলছে না, বাংলাদেশের নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। শামীম ভাই বললেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হয়তো রাজনৈতিক বক্তব্য। সর্বশেষ বলি, দেখেন বাংলাদেশে আমরা দেখেছি যে আসলে জঙ্গি আসতেছে এই ধরনের নাটক মঞ্চায়ন করা হয়েছে আওয়ামী লীগের সময়, এমন ভাবে করা হয়েছে এখন যদি বাংলাদেশে জঙ্গিও থাকে মানুষ কিন্তু বিশ্বাস করবে না। সুতরাং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে এটাই বিএনপির বক্তব্য, অন্য কেউ কি বক্তব্য দিল সেটা আসলে আমার কাছে মনে হয় গ্রান্টেড না, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য। মনিরা শারমিন, আমি আপনার এখানে যে বক্তব্যগুলো এসছে সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া শুনতে চাইছি। দেখেন, এখন আসলে এই যে ছাত্র
নেতা রাশেদ ভাই থেকে এখন বিএনপি নেতা রাশেদ ভাইয়ের হচ্ছে যে ট্রান্সফরমেশনটা, মানে সেই দুঃখিত, জায়গা আমার থেকে এক আমি মিনিটের শেষ করি, কম সময় শেষ আছে। করে দিব। সেটা হচ্ছে যে ভাই হয়তো আজকে বিএনপিতে যোগ না দিলে এই ছাত্রদের যে ভূমিকাটা সেটি অনেক বড় করে দেখাতেন, কারণ ভাই আমাদের সহযোদ্ধা, আমি কিন্তু বড় করে দেখিয়েছি। আমাদের বহুদিনের সহযোদ্ধা। তো সুতরাং এখন ভাই যেহেতু একটা দল করেন, সেহেতু দলের জায়গাটাতে ডিফেন্ড করাটাই ভাইয়ের হচ্ছে দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমি বলবো, আমি হয়তো এর আগে সেই প্রসঙ্গ আসে নাই, কিন্তু দেখেন এনসিপির কেউই আসলে কোনো রাজনৈতিক দলের যে অবদান এই অভ্যুত্থানে সেটা অস্বীকার করে না। এবং না, না, বারবার বলছে NCP র নেতৃত্বে প্রতিদিন এই বিষয়ে কথা হয়ে গেছে। BNP র কোনো ভূমিকা নাই। 10 সেকেন্ডস একটু যদি সম্ভব হয় মনিরা শারমিন, যেটা আসলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এখানে বললেন যে এখন আর এনসিপি জামাত তারা ভারতের বিরুদ্ধে কথা বলে না। না, এনসিপি জামাত ভারতের বিরুদ্ধে, দেখেন নির্বাচনের আগেই কি ভারত ভালো হয়ে গেছে কিনা আপনাদের কাছে? দেখেন এটা আসলে মানে ভারতের বিরুদ্ধতা করাই তো একমাত্র এজেন্ডা না এনসিপির। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যখন আমার দেশের স্বার্থে, মানে আমার দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে কোনো একটি ইস্যুতে, তখন তো অবশ্যই আমরা ভারতের বিরুদ্ধে বলবো। তখন যখন আমরা এই হাদির হত্যাকাণ্ড নিয়ে কথা নির্বাচনের বলেছি, সময় অনেকবার বারবার ভারত বিরোধী বক্তব্য এসেছে সেই জায়গা থেকে। তার আগেই তো আসলে হাদির যে অ্যাসাসিনেশন সেটা হয়েছে এবং তারা কিন্তু পালিয়ে সেই আবার ভারতেই আশ্রয় নিয়েছে। তারপর তো আবার তাদের খুঁজে বের করে এখন জেল হাজতে পড়া হয়েছে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র ভারত বিরোধিতাই তো এনসিপির এজেন্ডা না, যখন বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এবং সেই জায়গা থেকে অবশ্যই এনসিপি আচ্ছা, ধন্যবাদ মনিরা শারমিন।